প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অ্যামিটি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা ক্লাস 12-এর 4th সেমিস্টারের প্রথম কবিতা টেড হিউজের লেখা হক রুস্টিং এই কবিতা নিয়ে আলোচনা করতে চলেছি। তো কবিতাটি শুরু করার পূর্বে তোমাদের কাছে অনুরোধ, যদি তোমরা চ্যানেলের প্রথম এসে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর গল্পটি যদি বা কবিতাটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে যাও। তো শুরু করছি টেড হিউজের লেখা হক রুস্টিং। তো প্রতিটি গল্প অথবা কবিতা শুরু করার আগে আমাদের ওই গল্প বা কবিতার ব্যাকগ্রাউন্ড, সোর্স, প্লট এবং থিম এই জিনিসগুলো যদি আমরা ক্লিয়ারলি না জানতে পারি বা না জেনে নেই, তাহলে কবিতা বা গল্পটা আমাদের কাছে তুলনামূলক কঠিন লাগে। তাই প্রতিবার না এবারও আমরা আজকের ভিডিওতে হক রুস্টিং এই যে কবিতা টেড হিউজের লেখা, এই কবিতার অ্যাবাউট অথর অর্থাৎ কবি পরিচিতি, 2 নাম্বার সোর্স মানে কোথায় থেকে নেওয়া হয়েছে, 3 নাম্বার হচ্ছে ব্যাকগ্রাউন্ড মানে কোন প্রেক্ষাপটে এই কবিতাটি লেখা হয়েছে, এবং সেই সঙ্গে 4 নম্বরে আমরা কি এর যে থিম, এই 4টে জিনিসকে নিয়ে আলোচনা করতে চলেছি। তো চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো প্রথমেই আমরা আসি অ্যাবাউট অথরে অর্থাৎ কবি পরিচিতি। কে ছিল এই টেড হিউজ? তো প্রথমে এখানে দেওয়া হয়েছে এডওয়ার্ড জেমস টেড হিউজেস, অর্থাৎ কি টেড হিউজের সম্পূর্ণ নাম হচ্ছে এডওয়ার্ড জেমস টেড হিউজেস, কথাটা মনে রেখো। এবং তার পরবর্তী আমরা দেখছি কি 1930 to 1998, অর্থাৎ কি টেড হিউজেস বা এডওয়ার্ড জেমস টেড হিউজেস যিনি ছিলেন উনি 1930 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং কি 1998 অর্থাৎ 1998-এ মৃত্যুবরণ করেন। তারপর কি আছে না 20th সেঞ্চুরি ইংলিশ পোয়েট কাদেরকে বলা হয় না, যে সমস্ত কবিরা ইংল্যান্ডে জন্মগ্রহণ করেছিলেন এবং ইংল্যান্ডের কালচার নিয়ে লেখালেখি করেছেন তাদেরকে ইংলিশ পোয়েট বলা হয়। তো আমাদের টেড হিউজেস ইনি কথাকার নেই ইংল্যান্ডের একজন কবি, তাই এখানে বলা হচ্ছে 20th সেঞ্চুরি ইংলিশ পোয়েট। এরপরে আসে কি যে না ইয়র্কশায়ার ভিলেজ এনভায়রনমেন্ট। আমরা যদি টেড হিউজের কবিতাগুলোকে পড়ি, এখানে দেখব ইংল্যান্ডের ইয়র্কশায়ার নামে একটা জায়গা আছে, সেই জায়গার যে গ্রাম্য পরিবেশ, সেই গ্রাম্য পরিবেশকে কেন্দ্র করে আমাদের টেড হিউজ তার কবিতাগুলোকে বেশিরভাগ ক্ষেত্রে লিখতেন। সেই জন্য কি ইয়র্কশায়ারের যে ভিলেজ এনভায়রনমেন্ট বা ইয়র্কশায়ারের যে গ্রাম্য পরিবেশ টেড হিউজের প্রত্যেকটা কবিতার মধ্যে বা গল্পের মধ্যে আমরা এটাকে লক্ষ্য করতে পারবো। তারপরে আসি হচ্ছে এই যে আমাদের টেড হিউজের যে কবিতাগুলো লেখেন বা তার গল্পগুলো তিনি লিখেছিলেন, এই গল্প কবিতার মূল থিম তিনি কী নিয়ে লিখতেন। তো এখানে থিমে একটা আছে ব্রুটালিটি অফ নেচার, অর্থাৎ প্রকৃতির যে নির্মমতা, প্রকৃতি যে কতটা শক্তিশালী, সে যে কোনো মুহূর্তেই আমাদেরকে বিভিন্ন রকমভাবে ক্ষতি করতে পারে, এই যে কাহিনী বা এই যে ব্যাপারটা নিয়েই বেশিরভাগ ক্ষেত্রে আমাদের টেড হিউজেসকে লেখালেখি করতেন। আমরা জাস্ট কয়েকদিন আগেই দেখছি উত্তরবঙ্গে বন্যা হচ্ছে, বিভিন্ন জায়গায় নদী ভাঙন বা বন্যা, সুনামি, সাইক্লোন, যে কোনো মুহূর্তে অর্থাৎ প্রকৃতি তার অভিশাপের মাধ্যমে আমাদেরকে যে পরিমাণ ক্ষতি করে, ইংল্যান্ডের ইয়র্কশায়ারে যে গ্রাম্য পরিবেশে নেচার যে পরিমাণ ক্ষতি বা যে ক্ষতিগুলোকে করেছিল, টেড হিউজ পুঙ্খানুপুঙ্খভাবে তার কবিতা এবং গল্পের মাধ্যমে সেইগুলো আমাদেরকে জানিয়েছেন। তো এরপর আসি আলোচ্য কবিতার সোর্স নিয়ে। সোর্স মানে এই কবিতাটি কোথায় থেকে নেওয়া হয়েছে। তো না 1960 অর্থাৎ 1960 সালে টেড হিউজ কী করেছিল, একটা পোয়েম কালেকশন মানে কবিতার সংকলন তৈরি করেছিল। 1960 সালে এডওয়ার্ড জেমস টেড হিউজেস একটা কবিতার সংকলন তৈরি করেছিল, তার নাম দিয়েছিল কি যে না লুপারকাল। মনে রাখবে LUPERCAL অর্থাৎ লুপারকাল। এই লুপারকাল নামে এডওয়ার্ড জেমস টেড হিউজেস একটা কবিতা সংকলন তৈরি করে, আর সেই যে কবিতার সংকলন তার মধ্যে অনেকগুলো কবিতা ছিল, আর তার মধ্যে একটা কবিতা হচ্ছে আমাদের হক রুস্টিং। ওকে, তো এরপর আসি কি ছোট করে লেখা আছে ড্রামাটিক মনোলগ। এর আগে তোমরা যখন ক্লাস 11-এ পড়েছিলে মাই লাস্ট ডাচেস বলে একটা কবিতা পড়েছিলে, সেটা যে ড্রামাটিক মনোলগকে কেন্দ্র করেছিল, আজকের কবিতাটাও ঠিক সেই রকম। তো ড্রামাটিক মনোলগ কি আশা করি তোমরা সকলেই জানো। এখানে কি হয় যে কোনো একজন প্রোটাগনিস্ট বা কোনো একজন হিরো যিনি আছেন বা গল্পের যে প্রধান চরিত্র যে আছে, সে কি করে যে না কোনো একটা নীরব দর্শককে বা নীরব শ্রোতাকে তার সমস্ত কাহিনী বা তার জীবনের ঘটনাগুলিকে পুঙ্খানুপুঙ্খভাবে শোনায়, আর যিনি শ্রোতা থাকেন বা যিনি অডিয়েন্স থাকেন তিনি কোনো রকম কোনো প্রতিবাদ বা কোনো রকম কোনো উত্তর করেন না। তো আমরা গল্পের মধ্যে বা আমরা আজকে এই কবিতার মধ্যে দেখব যে কোনো একজন প্রোটাগনিস্ট বা কোনো একজন মানে কি বলা যায় যে হিরো বা গল্পের প্রধান চরিত্র যিনি আছে, সে কি করবে যে ক্লিয়ারলি তার মনের যে ধারণা বা তার কনসেপ্টগুলোকে আমাদেরকে শোনাবেন, এবং যাকে শোনাবেন বা যে অডিয়েন্সকে শোনাচ্ছিলেন তখন বা সেই মুহূর্তে সে কোনো রকম কোনো প্রতিক্রিয়া বা প্রতিবাদ সে করবে না। তো চলো এর পরে আসি এর ব্যাকগ্রাউন্ড নিয়ে। ব্যাকগ্রাউন্ডে আমরা দুটো ব্যাকগ্রাউন্ড দিয়েছি, একটা হচ্ছে নেচার্স থিঙ্কিং মানে কি, প্রকৃতির তো জীবন নেই তাই না, কিন্তু এডওয়ার্ড জেমস টেড হিউজেস যিনি ছিলেন ইনি তার কবিতার মাধ্যমে পরিষ্কারভাবে ফুটিয়ে তুলেছিলেন যে প্রকৃতিরও জীবন আছে। হয়তো প্রকৃতি আমাদেরকে কথা বলতে পারে না বা আমাদের তার মনের ভাবকে শোনাতে পারে না,
কিন্তু প্রকৃতি চাইলে অভিশাপ নিতে পারে। তো যে চাইলে অভিশাপ দিতে পারে বা যে চাইলে তার প্রতিশোধ নিতে পারে তারও নিশ্চয়ই কি একটা শক্তি অবশ্যই আছে। তো এই নেচারস থিঙ্কিং মানে প্রকৃতির যে চিন্তাভাবনা, এই প্রকৃতির চিন্তাগুলোকে বা প্রকৃতির ভাবনাগুলোকে এডওয়ার্ড জেমস টেড হিউজেস তার কবিতার মাধ্যমে ক্লিয়ারলি বর্ণনা করেছে। তো আমরা প্রত্যেকটা কবিতা, টেড হিউজের যতগুলো কবিতা আমরা পড়ব, প্রত্যেকটা কবিতায় দেখবো আমরা যে নেচার যেগুলো ভাবে বা প্রকৃতি যেগুলো মনে করে সেগুলোকে এডওয়ার্ড জেমস টেড হিউজেস ক্লিয়ারলি বর্ণনা করার চেষ্টা করেনি। তো এরপর ব্যাকগ্রাউন্ডের দ্বিতীয় অপশান আমরা যেটা রেখেছি সেটা হচ্ছে অ্যাবসোলিউট ডমিনেন্স। হোয়াট ইজ অ্যাবসোলিউট ডমিনেন্স? অ্যাবসোলিউট ডমিনেন্স জিনিসটা কি আমাদের একটু জানতে হবে। এটার বাংলা অর্থ হচ্ছে স্বৈরাচারী শাসক বা শাসন। যখন কোনো রাজা বা যখন কোনো দেশের যে প্রধান যিনি থাকেন তিনি যখন যে জনগণের প্রতি মায়া বা দয়া না দেখিয়ে নিজের মতো করে দেশটাকে শাসন করতে চায়, তখন সেই যে দেশ বা সেই যে এলাকা তার যে করুণ দৃশ্য আসে, সেই দৃশ্যগুলোই এডওয়ার্ড জেমস টেড হিউজেস তার প্রতিটা কবিতায় সুন্দর করে বর্ণনা করেন। তো অ্যাবসোলিউট ডমিনেন্সের মাধ্যমে আমরা দেখবো বা আজকের কবিতার মধ্যে আমরা দেখবো কোনো এক স্বৈরাচারী শাসক সেই শাসককে প্রতীক করে বা সেই শাসকের যে কৃতিত্ব বা তার যে কর্তৃত্বকে বা তার ক্ষমতাকে কি করছে না অন্য কিছুর মাধ্যমে সিম্বলাইজ করে তার ক্ষমতাকে আমাদের টেড হিউজেস অন্য কিছুর মাধ্যমে বোঝানোর চেষ্টা করছে বা পার্সনিফিকেশন করার চেষ্টা করছে। তো এরপরে আসি, আচ্ছা কবিতা যখন আমরা ক্লিয়ারলি পড়বো তখন আমরা এই ব্যাপারটাকে ক্লিয়ার বুঝে নিতে পারবো। তো এরপর আমরা আলোচনা করব আলোচ্য কবিতার থিম নিয়ে। তো এই কবিতার মধ্যে আমরা তিনটে থিমকে বেছে নিয়েছি। ফার্স্ট অফ অল কি আছে না পাওয়ার অ্যান্ড অ্যাবসোলিউট ডমিনেন্স, 2 নম্বরে কি আছে না দ্য ব্রুটালিটি অফ নেচার, 3 নম্বরে আমরা যে থিমটাকে তুলে ধরেছি সেটা হচ্ছে পার্মানেন্স অ্যান্ড এগো। এবার এই তিনটাকে যদি আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি তাহলে আমরা প্রথমেই আসি যে পাওয়ার অ্যান্ড অ্যাবসোলিউট ডমিনেন্স কি। আগেই বলেছি অ্যাবসোলিউট ডমিনেন্স মানে হচ্ছে স্বৈরাচারী শাসক আর পাওয়ার মানে হচ্ছে ক্ষমতা। মানে এই কবিতার মধ্যে আমরা পাওয়ার মানে ক্ষমতা এবং যে স্বৈরাচারী শাসক বা একজন শাসকের নিজের মতো করে দেশ চালানো এই জিনিসটাকে আমরা পাবো। 2 নম্বর আমরা কি পাবো একটা হচ্ছে ব্রুটালিটি অফ নেচার, মানে ব্রুটালিটি কথা অর্থ হচ্ছে কি নির্মমতা, যে প্রকৃতির যে নির্মমতা, মানে প্রকৃতি সবসময় আমাদের জন্য কি ভালো হয় না, প্রকৃতি আমাদের অবশ্যই উপকার করে, এটা আমার অস্বীকার করার কিছু নেই। প্রকৃতি থেকে আমরা অক্সিজেন নেই, প্রকৃতির গাছ থেকে কাঠ পেয়ে আমরা জ্বালানি করি, প্রকৃতির গাছের ফল খেয়ে আমরা বেঁচে থাকি, সব কিছু আছে, প্রকৃতি আমাদের উপকার করে। কিন্তু কোনো কোনো সময় যখন এই প্রকৃতির রাগান্বিত হয়ে যান তিনি আমাদের সঙ্গে যে নির্মম যে ব্যবহার করেন এই ব্যবহারটাকে টেড হিউজ তার কবিতার মাধ্যমে বর্ণনা করেছেন। তো 2 নম্বর থিমের মধ্যে আমরা বেছে নিয়েছি দ্য ব্রুটালিটি অফ নেচার অর্থাৎ প্রকৃতির নির্মমতা। আর 3 নম্বরে কি সব থেকে ইম্পর্টেন্ট যে থিমটা আমরা টেড হিউজের প্রত্যেকটা কবিতার মধ্যে পাই সেটা হচ্ছে কি যে পার্মানেন্স অ্যান্ড এগো। এই এগো জিনিসটা কি যে অহংবোধ, মানে কোনো মানুষ তার নিজের যে ক্ষমতাকে বা তার নিজের ক্ষমতার জন্য সে যে অহংকার করে এই অহংকারটা আমরা আজকে কবিতার মধ্যে দেখতে পাবো। মানে প্রথমেই বলেছি এখানে কোনো একটা স্বৈরাচারী শাসককে দেখবো যিনি কি নিজের মতো করে দেশ চালনা করার চেষ্টা করে। তো এখানে কবি পার্সনিফিকেশন করছে মানে কোনো একজন মানে একটা ইনঅ্যানিমেট বস্তু বা কোনো একটা ব্যক্তির দ্বারা বা অন্য কোনো একটা চরিত্রের মাধ্যমে দেশের যিনি রাজা বা যিনি শাসক তাকে তুলে ধরার চেষ্টা করছেন এবং সেই রাজার যে পাওয়ার বা তার যে ক্ষমতা বা তার যে কি ওই যে এগো এই জিনিসগুলোকে এই কবিতার মধ্যে উনি পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করেছেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওর মাধ্যমে আমরা কি শিখলাম যে না অ্যাবাউট অথর সম্পর্কে জেনেছি, টেড হিউজ তিনি কে ছিলেন, তার কোথায় ঘর, তিনি ইংলিশ পোয়েট ছিলেন, কত সালে জন্মেছিলেন, তিনি কোন পরিবেশে থেকে বড় হয়েছে, তিনি কি কি লিখেছেন সেগুলো আমরা পড়লাম। 2 নম্বরে কি শিখলাম না যে সোর্স, আলোচ্য কবিতাটা কোথায় থেকে নেওয়া হয়েছে এবং কি ধরনের। আর কি শিখলাম না ব্যাকগ্রাউন্ড, মানে কোন প্রেক্ষাপটে কবিতাটা লেখা হয়েছে আর এই কবিতার মধ্যে কি কি থিম আছে। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো এবং পরবর্তীতে আমরা কি এই কবিতার এই ভিডিওর পরের ভিডিওতেই আমরা এই কবিতার মানে লাইন বাই লাইন অর্থাৎ প্রতিটা লাইন ধরে ধরে বাংলা অনুবাদ নিয়ে আলোচনা করব। তো যদি তোমরা পরবর্তী ভিডিওটাও দেখতে চাও তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়।